নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে। এইটাও আমাদের কাছে আছে এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থকরী দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে এবং এটা তারা কল্পনাও করেনি। যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল, তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে এবং আপনারা মনে হয় ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল। অনেক ধন্যবাদ। এই প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল যে এই যে জঙ্গি বাহিনীর, এই দখলদার বাহিনীর যে আপনার উপদেষ্টা যারা আছে, যারা এমনকি সরকারি প্রোটোকলও যাদের নাই, এমন ব্যক্তিরাও আছে যারা প্রচুর টাকা নানান পদ্ধতিতে তাদের কাছে এসেছে এবং দেশ থেকেও সংগ্রহ হয়েছে, যেগুলোকে বিটকয়েন হিসেবে তারা কনভার্ট করছে। তারা এগুলো এই পদ্ধতিতে, এই ডিজিটাল উপায়ে পাচার করছে। এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল। তো এদের জিনিসপত্রগুলো মেনটেন করবার জন্য তাদের কিছু সোর্সও ছিল। মূলত আমরা তাদেরই খুবই আস্থাভাজন কিছু সোর্স থেকে এগুলো লিক হয়েছে এবং এটা খুবই নিশ্চিত, এটা ভেরিফাই করা যেতে পারে এবং কোন রকমের সন্দেহ ছাড়া। তো আপনি নিশ্চয়ই পাঠানো ছবিগুলোতে দেখেছেন মাহমুদ রাফি নামে যে ছেলেটি আছে, সেই ছেলেটি হচ্ছে হিজবুত তাহরির একজন সদস্য বলে আমরা গত 6-7 মাস ধরে মানে প্রচুর বলেছি এবং এও বলেছি যে এই আন্দোলনের পেছনে এই ছেলেটির এবং এই ছেলেটির তার যে সংগঠন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তাদের একটা ভূমিকা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে এই যে জঙ্গি ছাত্ররা আছে তাদের একটা সমন্বয়ক সে, এবং বাংলাদেশে যখন 5 বছর পর বন্যা হলো, সেও এসে সেগুলোর ব্যাখ্যা নানান ভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন দোকানপাট, শপিং মল এবং এই দলটিতে, অর্থাৎ তারা যে কিংস পার্টি বানিয়েছে নাগরিক কমিটি, সেইখানে ঢুকিয়ে দেওয়ার জন্য বা সেইখানে স্থান করে দেওয়ার জন্য সে অর্থ নিয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদটা ছিল। এই ছেলেটি কোনো সরকারি কোনো পোস্টে নেই, পদবিতে নেই, কিন্তু সরকারের সমস্ত প্রোটোকল সে ভোগ করছে। তার সাথে যেমন আপনার পুলিশের গার্ড রয়েছে, তাকে যেমন সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে, তেমনি সরকারি ফ্ল্যাট, সোজা কথা হচ্ছে যে সরকারের যত রকমের সুযোগ সুবিধা আছে সে সেগুলো ভোগ করছে। এবং এই ছেলেটি আপনার হিজবুত তাহরিরের হয়ে যত রকমের আপনার তাদের যে আইডিওলজি আছে সেইটা সে নানান ভাবে প্রতিষ্ঠা করছে। এই রাফি ছেলেটার ব্যাপারে অসংখ্য অভিযোগের একটা অভিযোগ হচ্ছে চাঁদাবাজি, এবং আপনি যদি একটু গুগল করেন তালাত মাহমুদ রাফির চাঁদাবাজি, তাহলে আপনি মোটামুটি শত নিউজ সেখানে দেখতে পাবেন। ঠিক, আমরা এবার পরের নামটাতে আসি। এই নামটা কিন্তু আমরা আগেও শুনেছি, অর্থাৎ সজীব ভুইয়া। এই সজীব ভুইয়াও নাকি টাকা নিয়েছেন, মানে হাসিনাকে সরাতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাকে শেষ করতে কোন কোন নেতা কত টাকা নিয়েছে দেখুন, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই মুহূর্তে 133.8 বিটকয়েন, অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার কনভার্ট করলে সেটাই দাঁড়ায় ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। এত টাকা! এটা তো অবিশ্বাস্য সব ঘটনা।
যে এই সামান্য সময়ের ভেতরে এরা কতগুলো টাকা তারা কিভাবে আত্মসাৎ করেছে। আমরা বারবারই বলেছি যে এরা জানে যে এদের সময় খুবই সীমিত বাংলাদেশে, এরা বেশি দিন, তারা এটাও জানে, আমরা যা জানি তারা নিশ্চয়ই কেন জানবে না। ফলে যত দ্রুত পারা যায় তারা কিভাবে অর্থ সংগ্রহ করেছে, কিভাবে তাদের কাছে বিদেশ থেকে আসা ইউএস এইড থেকে শুরু করে বলুন, এনইডি, পশ্চিমাদের টাকা থেকে শুরু করেন, বাংলাদেশের বিভিন্ন ভাবে তারা এই যে অর্থ সংগ্রহ করেছে। এবং আপনি শুনলে অবাক হবেন দুটো জিনিস। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বেল্লাল হোসেন কুমিল্লাতে এত অত্যাচারী একজন লোক যে আমার সাথে আপনার সম্ভবত তার নাম ভুল না করে থাকলে দুর্গা রানী মনে হয় ভদ্রমহিলার নাম, কিংবা প্রথম নামটা আমার ভুল হতে পারে, সেই ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছেন। তিনি আমাকে যোগাযোগ করে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে বলেছেন যে আসিফ ভুইয়ার বাবার অত্যাচারে তিনি একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, তাকে কিভাবে প্রধান শিক্ষিকার পদ থেকে নামিয়ে এনে রাস্তার মধ্যে জুতার মালা গলায় পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়েছে সেই কথা বলেছেন এবং কেঁদেছেন। আমাকে অসংখ্য ভিডিও পাঠিয়েছেন। সেই আসিফ মাহমুদের বাবা তার ছেলে এই জঙ্গি বাহিনীর, এই দখলদার বাহিনীর উপদেষ্টা হওয়ার পর সে প্রভাব কাটিয়ে এই যার কথা বললাম দুর্গা রানী, তাকে কিভাবে আপনার অত্যাচার করেছে। সুতরাং এটা বলাই বাহুল্য যে এই ছেলেটি অর্থ সংগ্রহ করবে, কারণ সে জানে যে তাকে দেশ থেকে চলে যেতে হবে এবং তাদের ক্ষমতা খুব বেশি দিন নেই। তো এই ছেলেটির বাবাও যেমন অত্যাচারী, সে নিজেও কিভাবে এইভাবে দেশের টাকা আত্মসাৎ করে এবং বিভিন্ন পদ্ধতিতে টাকা নিয়ে এখন সে বিটকয়েনে রূপান্তর করেছে। আমরা পরের জনকে দেখাই, শফিকুল আলম। এই শফিকুল আলমের নাম আমার মনে হয় যারা এতদিন ধরে বাংলাদেশের দিকে নজর রেখেছেন তারা সবাই জানেন। ইনি প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই শফিকুল আলম, তিনিও টাকা নিয়েছেন ভারতীয় মুদ্রায় ৭১,৯৬,২১,৯৪৯ টাকা। আমি নিঝুমদার কাছে একটু জানতে চাইবো, দাদা এই শফিকুল আলম ইনি বোধহয় মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বা তার ব্যক্তিগত সম্পর্কের কেউ হন? অ্যাপারেন্টলি, বা আমরা আইনের ভাষাতে যখন বলি প্রাইমা ফেসি, ওরকমই মনে হতে পারে বা মনে হয়। কিন্তু ইন্দিরাজি আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার প্রোগ্রামেও ছোটখাটো অল্প করে আলাপ করেছিলাম শফিকুল সম্পর্কে, যে শফিকুল এই দখলদার বাহিনীর মধ্যে যতগুলো ব্যক্তি আছে সবচাইতে নটোরিয়াস এবং অন্যতম ভয়ঙ্কর এবং অ্যানোয়িং, একই সাথে অ্যানোয়িং একটা ক্যারেক্টার। আপনি জানেন যে আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিন নিয়ে এসে খুবই নোংরামো করেছিল। এইটি সেই লোক যে প্রেস সচিব হওয়ার পরে ধরাকে সরা জ্ঞান এবং অদ্ভুত সব কর্মকাণ্ড করেছে, যেগুলো আসলে প্রথমত তার বয়স আর তারপরে হচ্ছে যে সে সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়, কোনোটার সাথেই আসলে যায় না। চরিত্রের দিক থেকে একদম মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে যায় আর কি। মোহাম্মদ ইউনূসের বলা হয়ে থাকে মোহাম্মদ ইউনূসের ডান হাত, এবং মোহাম্মদ ইউনূস যদি আত্মসাৎ করে 500 টাকা তাহলে এই লোকটি ভাগ পায় সেখান থেকে 100 টাকা, এই ধরনের কথা বলা হচ্ছে। একদম ফুট সোলজার অফ ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে দাদা, এই টাকাগুলো এনারা কোথা থেকে নিয়েছেন, কোথা থেকে এই টাকাগুলো তারা পেয়েছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প একটা অ্যামাউন্টের কথা বলেছিলেন, $29 মিলিয়ন, কিন্তু এখানে হিসেব করলে দেখা যাচ্ছে আরো অনেক বেশি। এনারা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছেন? এই টাকাটার উৎস তো এখন আসলে এগুলো তো তদন্ত সাপেক্ষে, যে টাকাগুলো তারা পেলেন কোথায়, এই বিটকয়েনটা তারা কিভাবে এত দ্রুত করলো, কে তাদের সাহায্য করলো, এই ব্যাপারে তো আসলে এখন পর্যন্ত আপনার যারা তদন্ত প্রাইভেট ভাবে সেটাই আমরা এখন বের করার চেষ্টা করছি। যেহেতু তাদের এই ব্রেকিং গুলো এসেছে সরকারি মাধ্যমে না, এটা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তো সেটা নিশ্চয়ই আপনারা শীঘ্রই জানতে পারবেন। বাট এই মুহূর্তে তাদের যেই টাকার যে সংস্থান সেটা আমরা অনুমান করছি, বেশ কিছু সোর্সে আমরা অনুমান করছি। সেটা আমরা আপনার ওই যে বিদেশ থেকে যে টাকাটা এসছে আপনার 29 মিলিয়নের কথা বলছিলাম, এই ছাড়াও আমরা তো 29 মিলিয়ন একটা বড় দাগে আমরা জানি। এই ছাড়াও বিভিন্ন সংস্থা, বিশেষ করে কাতার থেকে একটা বড় টাকা ঢুকেছে, যেটা টার্কির মাধ্যমে, টার্কি থেকে কাতার, কাতার থেকে ঢাকায় ঢুকেছে বলে আমরা জানি। এবং আপনি শুনলে অবাক হবেন যে যখন এই জঙ্গি হামলাগুলো চলছিল সেই সময় কিন্তু এএফপির ব্যুরো চিফ ছিল এই শফিকুল আলম,
এবং তার অফিসে কিন্তু আপনার স্যাটেলাইট ইন্টারনেট ছিল এবং সমস্ত টাকা পয়সা এভরিথিং তার কাছে ইন্টারনেট থাকার ফলে এবং যোগাযোগটা থাকার ফলে সে এই টাকা পয়সার লেনদেনটা কিন্তু তার মাধ্যমে দিয়ে হচ্ছিল। ফলে আমরা অনুমান করে নিচ্ছি যে বাংলাদেশে যে ওই জঙ্গি হামলা যেটি হয়েছিল 5ই অগস্টে, তার আগে পরে যে অর্থ ঢুকেছিল বিদেশি টাকা, টার্কিশ টাকা, মধ্যপ্রাচ্য থেকে যে টাকাটা ঢুকেছে সেগুলোর একটা বড় অংশই এই বিটকয়েন হিসেবে রূপান্তরিত হয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে পুরো 5ই অগস্টের পূর্বে যে আন্দোলনটা হয়েছে তাদের অন্যতম সমন্বয়ক, এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার এবং রাজনৈতিক দল যেটি তারা এখন ক্ষমতায় থাকা অবস্থাতে করছে, যে অর্থাৎ যে কিংস পার্টি, রাজার পার্টি বলে আমরা জানি, এই পার্টি সে পুরোটা গড়ে তুলবে বলে তাকে সে পদত্যাগ করেছে বলে গতকালকে আমরা জানতে পেরেছি। এবং টাকা পয়সা যা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং তাদের দল করবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে, এইটাও আমাদের কাছে আছে। এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থকরী দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি, এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড, এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে। এবং এটা তারা কল্পনাও করেনি, যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল, তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে, এবং আপনারা মনে হয় ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাৎ, যেই যে দুর্নীতির বিরুদ্ধে এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্নে গেছে দুর্নীতি, দেখেন 6 মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো 3,000, 4,000, 5,000 কোটি। আমরা হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো। এবং সেটা 6 মাস মাত্র, তাদেরও একটা লিমিট আছে, কারণ তাদের যে ফান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেগুলোর হিসাবও আমার কাছে পরিষ্কার ভাবে আছে, নিশ্চয়ই আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো চেষ্টা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে, এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি হয়ে দোহার মাধ্যমে, অর্থাৎ কাতারের মাধ্যমে, এবং চায়নার অর্থ, চায়নার একটা বড় স্টেট